This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষমতার লোভে বাংলাকে বাংলাদেশ বানাতে চায় তৃণমূল কংগ্রেস। অনুপ্রবেশ ইস্যুতে ফের উস্কে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। অন্যদিকে অপর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি তৃণমূল বিধায়কের সঙ্গে আবার হুমকি যুদ্ধে নেমেছেন। পাশাপাশি কোচবিহার থেকে এক প্রকার হুমকির সুরেই অস্তিত্বের জানান দিচ্ছেন অনন্ত মহারাজ। সব দিকেই এই হুমকি যুদ্ধ, এই গলাবাজি চলছে। বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ড এবং বাংলায় এসআইআর দুটোকে এক সুতোয় বেঁধে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বঙ্গ বিজেপির ন্যারেটিভ ঠিক করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। लगता है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा एनआरईजी का पैसा नहीं मिला। बांग्लादेशियों का मुख्यमंत्री बनना चाहती है। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटी। এখানে সংখ্যাগুরু হিন্দুদেরকে বাঁচাতে পারছে, যেখানে হিন্দুরা সংখ্যালঘু। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারলেন না কেন? তারা তো সেকুলার ছিল। এসআইআর এবং বাংলাদেশি হিন্দু নিপীড়ন এবার থেকে আর বিচ্ছিন্ন ইস্যু নয়। বিজেপি দুটি ইস্যুকে একে অপরের পরিপূরক করে তুলবে। এদিকে গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ আবার এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের অনুষঙ্গও জুড়ে দিয়েছেন। আর যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে। ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওগুলো রাখবে। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। ডিটেনশন ক্যাম্প করার ক্ষমতা ওখানে নেই, কারণ মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। নভেম্বরের গোড়ায় তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় এসআইআর থেকে বাঁচতে তৃণমূলের পতাকা হাতে তোলার আহ্বান জানিয়েছিলেন। হুঙ্কার দিয়েছিলেন তৃণমূলের পতাকায় হাত দিলে হাত কেটে নেবেন। 1.5 মাস পরে হুমকির জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। বিতর্কের আগুনটা নিভে যেতে দেননি। যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। আপনি হাত কাটতে আসবেন আর বিজেপির এত বড় পার্টি, অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি, আমরা গান করবো গড়ি হেগা লাইয়া প্যানাদে মুঝে। তৃণমূলের ছেলেরা হাতে চুড়ি পরে নেই। সুকান্ত মজুমদার এটা যেন ভালো করে জেনে নেয়। হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস, সেই ক্ষমতা বিজেপি রাখে। ওনার কর্মীদের হাতে যদি কাঁচা বাঁশের লাঠি তুলে নিতে বলেন, তাহলে উনি ভুল করছেন। নেতাদের গলাবাজি যেভাবে চলছে তাতে পরিষ্কার ভোট আর বেশি দূরে নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কবর খুললেন শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে তার সভা ছিল, আর সেখান থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন নাশকতায় জড়িতরা এখন তৃণমূলে আছে। ছত্রধর মাহাতো তৃণমূলের নয়নের মণি। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক ছত্রধর মাহাতো মহোদয়, তিনি এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন 2007, 8, 9 সালে। আপনারা জানেন কিভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধা সবাইকে হাঁটাতো মিছিলে, মাইলের পর মাইল। একদিকে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড এই কাছেই মানিকপাড়াতে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল। আপনারা জানেন
তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। ভোট থেকে মাত্র কয়েক মাস দূরে দাঁড়িয়ে বাংলা। মেরুকরণের মৃদুমন্দ বাতাস বইছে। শীতের শিরশিরানিকে সাক্ষী রেখে আগামীকাল নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি ধর্ম নাকি ধর্মের রাজনীতি, তরজায় অব্যাহত। ভোট যত কাছে আসছে ভক্তিও বাড়ছে তার সমানুপাতিক হারে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভক্তির প্রতিযোগিতা। দীঘায় জগন্নাথ মন্দিরের পর নিউ টাউনে দুর্গাঙ্গন। 21শে জুলাই শহীদ দিবসে ধর্মতলার সভা থেকে দুর্গাঙ্গনের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। সোমবার রাজারহাট নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের এখানেই শিলান্যাস করবেন দুর্গাঙ্গনের। 261 কোটি 99 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 2027 সালের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে দুর্গাঙ্গন। দুর্গাঙ্গনের দায়িত্বে হিডকো চেয়ারপারসন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইকো পার্কের কাছে দুর্গাঙ্গন তৈরি হবে। এরপরই শুরু হয়ে যাবে কাজ। আনুমানিক খরচ 261 কোটি 98 লক্ষ 30,304 টাকা। শুধু মন্দির নয়, তৈরি হবে দুর্গা পীঠও, যেখানে দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক গল্প এবং শিল্পকলা প্রদর্শিত হবে। দুর্গাঙ্গন নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাঙালি মুখ্যমন্ত্রী, ব্রাহ্মণ কন্যা, 15 বছরের মুখ্যমন্ত্রীকে যদি দুর্গাঙ্গন স্থাপন করে হিন্দু প্রমাণ করতে হয়, তাহলেই বুঝতে হবে তিনি তোষণের রাজনীতিটা একটু অতিরিক্ত মাত্রায় করে ফেলেছেন। এবং তার পরিণামে হুমায়ুন কবিরদের মুসলিম আধিপত্যবাদের যে রাজনীতির সূচনা তৃণমূল কংগ্রেসের জমানায় শুরু হলো, তারই প্রায়শ্চিত্ত তৃণমূল কংগ্রেস করছে দুর্গাঙ্গনের মাধ্যমে। ধর্মীয় মেরুকরণে করে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু সব ধর্মের সমন্বয়ের কথা বলে এবং ধর্ম যার যার উৎসব সবার, এটা পরিষ্কার বলার। 3.5 দশক পর বাংলায় ফিরছে বিশ্ব ইজতেমা। নতুন বছরের শুরুতেই হুগলির দাঁতপুরে বসতে চলেছে আন্তর্জাতিক মানের ধর্মীয় মহাসমাবেশ। সেই সমাবেশ নিয়েই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পীরজাদা তোয়াহা সিদ্দিকী। রাজনৈতিক ফায়দা তুলতে হাজির হচ্ছেন তৃণমূলের নেতামন্ত্রীরা তোয়াহার। অনেক পলিটিক্যাল দল আছে, তারা ঘোলা জলে মাছ ধরার জন্য ঘন ঘন বিশ্ব ইজতেমায় যাবে। যদি সত্যি সত্যি মুসলমানরা শুধু ওনাদেরকেই বিশ্বাস করতেন, মান্যতা দিতেন, তাহলে বাংলার বুকে ওনারা নিশ্চিতভাবে একটা মানে প্রান্তিক শক্তি হয়ে না থেকে ডিসাইডিং ফ্যাক্টরে পরিণত হতেন। আগামী দিনে বাংলায় ধর্মনির্ভর রাজনীতির তীব্রতা আরও বাড়বে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ধর্মের রাজনীতিতে বাংলায় নতুন অবতার হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ককে নিয়ে বছরের শেষ রোববার একেবারে হুলস্থুল কাণ্ড। তার দেহরক্ষী পুলিশ কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে তার ছেলেকে পাকড়াও করে শক্তিপুর থানার পুলিশ। প্রথমে অবশ্য হুমায়ুন অভিযোগ করেন যে একেবারে মিথ্যা অভিযোগে তার ছেলেকে পাকড়াও করা হয়েছে। তিনি বৃহস্পতিবার এসপি অফিস অভিযানের হুঁশিয়ারি দেন, কিন্তু পুলিশের সঙ্গে কথা বলার পর অনেকটাই সুর নরম হুমায়ুন কবিরের। বাড়িতে যদি কোন রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে ঘেরাও করে এর জবাব নিয়ে বহরমপুর শহরকে স্তব্ধ করে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। খুশি? আপনি কি আলোচনায় খুশি? নিশ্চয়ই খুশি। হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ, পাল্টা এসপিকে ঘেরাওয়ের হুঙ্কার হুমায়ুনের। কয়েক ঘন্টার মধ্যেই আবার সুর নরম জেইউপির প্রতিষ্ঠাতার। রবিবার সকালে আচমকাই মুর্শিদাবাদের শক্তিপুরে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পাকড়াও করা হয় হুমায়ুন কবিরের ছেলে তৃণমূল নেতা গুলাম নবী আজাদকে। পুলিশ সূত্রে খবর, ভরতপুরের বিধায়কের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন হুমায়ুনের দেহরক্ষী পুলিশ কনস্টেবল। পাল্টা হুমায়ুন কবিরের দাবি, ঘরে ঢুকে তাকে হুমকি দিয়েছেন ওই কনস্টেবল, তাকে ঠেলে সরায় ছেলে। প্রথমে এই নিয়ে পুলিশকে পাল্টা হুঁশিয়ারি দিলেও শক্তিপুর থানা থেকে বেরিয়ে কিছুটা সুর নরম হয়ে যায় জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার। তবে তিনি এও বুঝিয়ে দিয়েছেন এসব নাকি তার কাছে ছোটখাটো বিষয়।
আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএম এর মোকাবেলা করে এসেছি, আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। আর ঘটনা সামনে আসতেই বিরোধীদের মুখে সেই প্রতিহিংসার তত্ত্ব। গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জন্যই তো পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ তোলা উচিত। এটা বিজেপি তৃণমূলের রাজনীতি। যদি তুমি ওদের কথায় সায় দাও তাহলে রাজ্য বা কেন্দ্রীয় পুলিশ তোমাকে পাহারা দেবে, আর তুমি যদি ওদের বিরোধিতা করো তাহলে তোমাদেরকে মামলায় জড়াবে। হুমায়ুনের ছেলে তৃণমূল নেতা, সেই প্রসঙ্গ টেনে তৃণমূল সরকার রাজধর্ম পালন করেছে বলে যুক্তি দিয়েছেন অরূপ চক্রবর্তী। ওই দেহরক্ষী ওনার কাছে বর্ষ শেষে ছুটি চেয়েছে ওনার ছেলের কাছে, সেই নিয়ে উনি ছুটি দিতে সম্মত হননি, সেই নিয়ে কথা কাটাকাটি হয়, দেহরক্ষীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সরকারি পুলিশের কর্মচারী, তার গায়ে হাত তোলা তো ক্রিমিনাল অফেন্স। হুমায়ুন কবিরের ছেলে তো তৃণমূল ছেড়ে যাননি, কিন্তু তা সত্ত্বেও যখন অভিযোগ উঠেছে তখন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেছে। এটা তো আরো প্রমাণ হলো যে এই সরকার রাজধর্ম পালন করে। সব মিলিয়ে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের ছেলেকে পাকড়াও করাকে ঘিরে বঙ্গ রাজনীতিতে শোরগোল। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বাংলায় আসছেন অমিত শাহ। এসআইআর আবহে বাংলায় এই প্রথমবার পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার তিনি রাজ্যে আসছেন এবং এসে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তার কর্মসূচির মধ্যে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে। কয়েকদিন আগেই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসছেন মোদীর ডেপুটি অমিত শাহ। 3 দিনের সফরে কলকাতা আসছেন। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহ। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এই আবহে শাহ বঙ্গ বিজেপি নেতাদের কি বার্তা দেবেন তা নিয়ে জল্পনা বাড়ছে। সোমবার সন্ধ্যে 7:25 কলকাতা বিমানবন্দরে নামবেন। সন্ধ্যে 7:45 থেকে 8:15 পর্যন্ত সল্টলেকে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক। রাত 8:15 থেকে 9:15 পর্যন্ত দলের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার বেলা 12টা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত বাছাই করা নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত কেশব ভবনে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক। বুধবার সকাল 11:20 ইসকনের মন্দিরে অমিত শাহ। বেলা 12টায় দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক। দুপুর 2:10 সায়েন্স সিটি অডিটোরিয়ামে শাহ। দুপুর 2:15 থেকে 3:15 মণ্ডল, জেলা, জোন, রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক। পরিযায়ী পাখি অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ভোটমুখী বাংলায় আসবে। ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরোবে, ওই গতবার ডায়লগ দিয়েছিল 2 মई दीदी गई, लेकिन दीदी तो यहाँ रह गई। অমিত শাহ, নরেন্দ্র মোদী आप लोग चली गई। মাননীয় গৃহমন্ত্রী আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, অন্যান্য নেতৃত্ব আসবেন, সবাই আসবেন। আমরা সম্পূর্ণ জোর লাগাবো। আমরা সেই ছাত্র, গোটা বছর পড়াশোনা করি, পরীক্ষার আগে পড়ে লাস্ট মিনিট সাজেশন থেকে পরীক্ষা দিতে যায় না। গত মাসে বিহার জয় নৈশভোজ থেকে বিজেপি নেতাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে ভোটের জন্য তৈরি থাকার বার্তা দিয়েছিলেন অমিত শাহ। বাংলার বিজেপি নেতারা কতটা তৈরি, পরের পদক্ষেপের আগে সেটাই বুঝে নেবেন বিজেপির প্রধান স্ট্র্যাটেজিস্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর শুনানি নিয়েও তরজা চলছে। ভোটারদের হয়রানির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তারা সরাসরি প্রশ্ন তুলছে যে বয়স্ক, অসুস্থ যারা, তাদের বাড়িতে গিয়ে যদি ভোট গ্রহণ সম্ভব হয় তাহলে শুনানির জন্য তাদেরকে ডেকে আনা হচ্ছে কেন, তাদেরকে আসতে হচ্ছে কেন? তাদের এই অভিযোগ কিন্তু অমূলক নয়। তার কারণ TV9 বাংলার ক্যামেরায় সেই ছবি, মানে বলা হলো সেই অসহায়তার ছবি ধরা পড়েছে দিকে দিকে। শুনানির লাইনে অশীতিপর বৃদ্ধ, অসুস্থা বৃদ্ধা, কাউকে আনতে হয়েছে ধরাধরি করে, কাউকে আনা হয়েছে অ্যাম্বুলেন্সে চাপিয়ে। এই পরিস্থিতিতে অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছে তৃণমূল, যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। 90 বছরের ভদ্রমহিলা কত বছর ধরে ভোট দিচ্ছে বলুন তো, তার নামও বাদ। আর কি এটা সব হিয়ারিং হচ্ছে? অসুস্থ মানুষকে টেনে তুলে নিয়ে যেতে হচ্ছে। ইলেকশন কমিশন ইজ ইনহিউম্যান, এরকম তো কখনো হয়নি। আসলে বাঙালিকে অত্যাচার করতে হবে, এটা বিজেপির এজেন্ডা। নাম যারা তুলতে আসছেন তারা কেন তুলতে আসছেন বলুন তো? তারা তো ভোট দিতে আসবেন সেই জন্য। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না, কারণ আমি তো বুঝতে পারছি। আর এসবের মধ্যেই শুনানির ভিড় কমাতে নিয়ম কিছুটা শিথিল করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের ডাকা হবে না শুনানিতে।
আনম্যাপড হিসেবে চিহ্নিতদের মধ্যে যাদের 2002-এর ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারের যোগসূত্র রয়েছে, অথচ প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, তাঁদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় লিঙ্ক করেছিল, অথচ অনলাইনে লিঙ্ক করাতে পারেনি। সেই লিঙ্কের যদি কোনো ডকুমেন্টস থাকে, যেমন আধার কার্ডের মধ্যে বা ভোটার আই কার্ডের মধ্যে বা অন্য কোনো ডকুমেন্টের কাছে যে বাবা মা ঠাকুরদা ঠাকুমার যে কথাটা বলা হচ্ছে, সেই ধরনের সম্পর্কযুক্ত কোনো ডকুমেন্টস যদি থাকে, সেই ডকুমেন্টসটা নিয়ে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ওই বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করে দিতে। এদের হিয়ারিং হবে না বলে জানানো হয়েছে। চেতলা গার্লস হাই স্কুলে চলছে শুনানি পর্ব। শুনানি কেন্দ্রের বাইরে তৃণমূলের সহায়তা ক্যাম্পে হাজির হন ফিরাদ হাকিম। তাঁর অভিযোগ, কমিশনের সিদ্ধান্তের পরও প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের ডাকা হচ্ছে। আমি ভেতরে জন্য ইয়ারো সাহেবের সাথে কথা বললাম যে তাহলে ওটা তো ইলেকশন কমিশন আর কালকে ডিক্লেয়ার করে দিয়ে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে যাদের 2002-এ আছে অথচ ভুলবশত নো ম্যাপিং হয়ে গেছে তাদের ডাকবে না। তো তাদের আবার ডাকলেন কেন? বলছে আজকে ডেকে ফেলেছি, আজকে আমরা ওইটাকে টিক মেরে যে কারা কারা এসছে আর ছবিটা তুলে নিচ্ছি, এরপর থেকে আর ডাকবো না। সব মিলিয়ে এসআইআরের শুনানি পর্বের দ্বিতীয় দিনেও রাজনৈতিক তরজা তুঙ্গেই রইল। আসিক ইনসান ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআরে কোথাও ফাঁক থেকে যাচ্ছে না তো? মঙ্গলকোটের 4টি বুথে খসড়া তালিকায় এমন কিছু ভোটারের হদিশ পাওয়া গেছে যারা সেখানকার ভোটার, অথচ তারা সেখানে থাকেও না, তাদের এলাকায় কেউ চেনেনও না, কিন্তু তারা ভোট দিতেন, তারা ভোটার, খসড়া তালিকায় নাম রয়েছে তাদের। কি হচ্ছে বলুন তো? এই প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে মঙ্গলকোট। ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া। এনুমারেশন পর্ব শেষে খসড়া তালিকাও প্রকাশ হয়েছে, আর সেখানেই এমন কিছু নাম পাওয়া যাচ্ছে যাদের পাড়ার লোকজনই চিনতে পারছেন না। একটি দুটি নয়, মঙ্গলকোট বিধানসভার 4টি বুথে একই ঘটনা। এই নতুন খসড়া তালিকায় একদম 777 নম্বর, এই 777 নম্বরে দেখা যাচ্ছে নাম রয়েছে রাজেশ শেখ এবং পিতার নাম রয়েছে রাজু শেখ। অভিযোগ যে এই রাজেশ শেখ বলে এই গ্রামে কেউই থাকে না, গ্রামবাসীরা নাকি তাকে চেনে না। চেনেন না দাদা, আমাদের এই গ্রামে যে দুটো বুথ রয়েছে, এই দুটো বুথই সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত বুথ। আমাদের গ্রামে আমরা কোনোদিনই কোনো মুসলিম বাস করে বা কোনো মুসলিম সংখ্যালঘুদের আমরা কোনোদিন দেখিও নেই, কিচ্ছু না। এটা সম্পূর্ণ মানে ভুয়োভাবে উঠে গেছে। না, আমাদের গ্রামে তুহিনা খাতুন, মমতা খাতুন বলে আমাদের গ্রামে কেউ নেই, বা আমাদের গ্রামে মুসলিম বাস করে না, হিন্দু প্রধান। এর বিএলএর সঙ্গে কথা বলা হয়েছে, তিনি দায় এড়িয়ে যাচ্ছেন। আমার তো মনে হয় তিনি শাসক দলের কাছ থেকে তামাশা খাচ্ছেন। তিনি শাসক দলের কাছে টাকা খেয়ে হোক, শাসক দলকে জিতিয়ে রাখার জন্যই হোক, তিনি এই কাজটি পূর্ণাঙ্গভাবে করে যাচ্ছেন। বিজেপি নেতৃত্ব শাসক দলকে কাঠগড়ায় তুললেও স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান বলছেন নাম কিভাবে এলো তিনিও সেটা জানেন না, যাদের নাম আছে তাদের চেনেনও না। রাজেশ শেখ বলে আমরা এখানে কাউকে চিনি না, জানি না, থাকে না গ্রামে। না, তার বংশ পরিচয় না। আমার গ্রামে মুসলিম নাই, মুসলিমবিহীন গ্রাম। আমিও চিনি না, আমি তো পরিষ্কার বলে দিলাম আমি চিনি না। গোটা প্রক্রিয়ায় যাদের দিকে অভিযোগের আঙুল, সেই বিএলওরা কি বলছেন? ও যখন অনলাইনে ট্রান্সফার করে ভোটারটা 117 লিখতে গিয়ে 177 লিখে দিয়েছে, যার ফলে অনলাইনে ট্রান্সফার করেছে তো 117 এর জায়গায় 177 করে দিয়েছে। ও হিয়ারিং এ আছে, এবার হিয়ারিং এ বিডিও বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ডিসিশন নেবেন যে ওর এখানে রাখা যাবে না যাবে না, সেটা তারা চিন্তা করবেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। জেলা শাসক তদন্তের আশ্বাসও দিয়েছেন, কিন্তু আশ্বাসে বিতর্কের চিরে কতটা ভিজল সেটা বোঝা যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর। আপাতত নাম না জানা ভোটার নিয়ে রহস্যের ধোঁয়াশা মঙ্গলকোটে। মঙ্গলকোট থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর যদি নাম বাদ দেয় তাহলে জুড়ে দেয় সিএএ। নাগরিকত্বর আবেদন করে সিএএ এর মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেট দেখিয়ে নির্বাচন কমিশন বলে দিয়েছে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। আর এই খবরে স্বাভাবিকভাবে মতুয়া গড়ে স্বস্তির হাওয়া, আর বঙ্গ বিজেপিও নিশ্চিন্ত। নির্বাচন কমিশন অনেকটা সহজ করলো। ভোটার তালিকায় নাম তুলতে গ্রাহ্য সিএএ সার্টিফিকেট, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করবেন তারা নথি হিসেবে দিতে পারবেন সিএএ সার্টিফিকেট। নির্বাচন কমিশনের এই ঘোষণায় মতুয়া উদ্বাস্তুদের দুশ্চিন্তা এক ধাক্কায় অনেকটাই উধাও। এটা তো মহা খুশি, এর চেয়ে খুশি আর জীবনে আমার মনে আর কিছু হয় না। একটা নাগরিকত্ব পাওয়া মানে সমস্ত গ্লানি থেকে মুক্ত হওয়া।
এসআইআর আবহে অনেক আবেদনকারী পেয়েছেন নাগরিকত্বের সার্টিফিকেট। নির্বাচন কমিশন জানিয়েছে, সিএএ এর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা এবার 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ফর্ম 6 পূরণ করে ভোটার লিস্টে নাম তোলা যাবে। আর যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা ফর্ম 6 পূরণ করে সার্টিফিকেটের স্ক্যান তার সঙ্গে অ্যাটাচ করে দেবে। সহজ হলো এবং নিশ্চিন্ত হতে পারলো যে সিএ থাকলে সে নাগরিকত্ব যেমন পেল, ভোটার লিস্টেও তার নামটা উঠে যাবে। 2024 লোকসভা ভোটের আগে গোটা দেশ জুড়ে চালু হয় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। নাগরিকত্বের জন্য আবেদন জানাতে তৎপরতা তারপর থেকেই বাড়তে থাকে। এসআইআর আবহে বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের উদ্যোগে বিভিন্ন জায়গায় শুরু হয় সিএএ ক্যাম্প। আবেদন শুনানি শেষে কেউ কেউ সার্টিফিকেটও পেয়েছেন, কিন্তু তারা ধন্দে ছিলেন ওই সার্টিফিকেট ভোটার তালিকায় নাম তুলতে গ্রাহ্য হবে কিনা। কমিশন স্পষ্ট করে দিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলেও নতুন করে ফর্ম 6-এ আবেদন করা যাবে। এটা এই শ্রেণীর মানুষ, অর্থাৎ এই উদ্বাস্তু মতুয়া এবং সাধারণ যারা মানুষ রয়েছে হিন্দুরা, তাদের মানে পূর্ণ স্বাধীনতাটা এখন পেল। প্রায় 70,000 মানুষ ইয়েতে আবেদন করেছেন, তাদের সার্টিফিকেটও ইস্যু হচ্ছে এবং তাদের প্রত্যেকের ভোটার তালিকায় নাম থাকবে। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের জন্য একমাত্র বিজেপি রয়েছে এবং হিমালয়ের মতো। তৃণমূলের দাবি, কমিশন এমন সিদ্ধান্ত নিলেও মতুয়াদের বড় অংশ তো বিষ বাও জলে। এটা একটা খুরোর কল। একদিকে 2014 সালের পরে যারা এসেছেন তারা এমনিতেই সিএ এর জন্য এলিজিবল হবেন না। বলা হচ্ছে যে যারা সিএ পেয়েছেন তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তাদের তো 6 নম্বর ফর্মের প্রয়োজন নেই, তাদের তো নাম অলরেডি লিস্টে রয়েছে, তাদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নতুন নাম তুলতে লাগে 6 নম্বর ফর্ম। এবার সিএ এর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারাও এবার 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবে। এর ফলে মতুয়াদের ভোটার তালিকায় নাম তোলার রাস্তাটা খানিকটা সহজ হয়ে গেল বলে অনেকেই মনে করছেন। দীপঙ্কর দাস, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এ রাজ্যে এসআইআর এর পর ভোটার তালিকা অনেকটাই বদলে যাবে, কিন্তু বদলাবে না এ রাজ্যের সঙ্গে জড়িয়ে থাকা একটা শব্দ, দুর্নীতি, যেটা বারবার অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি, আর সেখান থেকে এবারে উঠে এলো আরও একটা দুর্নীতি, পাড়ায় সমাধান প্রকল্প। সেখানেও দুর্নীতির অভিযোগ। দেখুন, গ্রামের নাম আগরবাঁধ, ছিমছাম গাছগাছালির সারি, ঢালাই করা আটচালা, আরো কত কি। শীতকালে গ্রামের সৌন্দর্য দেখাচ্ছি বলে ভাবছেন? তাহলে ভুল ভাবছেন। আসলে গ্রামের সহজ সৌন্দর্যের মাঝে দুর্নীতির কালোতে আলো ফেলার চেষ্টা করছি আমরা। প্রতিবেদনের ফোকাস, কিভাবে পাড়ায় সমাধানের নামে সরকারি খরচে যা ইচ্ছে তাই হচ্ছে, সেটাই তুলে ধরা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আগরবাঁধ পিডব্লিউডি রোড হইতে স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, আর যার বরাদ্দ ধরা হয়েছে 2,06,000 এবং কাজ শুরু হয়েছিল 2/12-তে, শেষ হয়ে গেছে 19/12। হ্যাঁ, এই যে সামনের রাস্তাটা একবার বাড়ি পর্যন্ত, ওই যে বাড়িটি দেখাচ্ছে এটি না, ওটা হয়নি। তার পরিপক্ষে এইখানে ঢেলে দিয়েছে ওরা, বিডিও অফিসারে জানিয়েছি। স্বরূপ গোস্বামী বা তার পরিবার এবং সাধারণ মানুষ, এখানকার মানুষের যেটা অভিযোগ, এই যে চত্বরটা, এই চত্বরটা যেটা দেখা যাচ্ছে, শুধুমাত্র এই চত্বরটাই কিন্তু ঢালাই হয়েছে। এই রাস্তাটা কিন্তু ঢালাই হওয়ার কথা ছিল, কিন্তু ঢালাই হয়েছে কতদূর? ঠিক এই বেদি অবধি। আমরা পাড়ায় সমাধানে আবেদন করেছিলাম যে যাতে আমাদের বাড়ি পর্যন্ত হয়, তখন এটা মঞ্জুরও হয়, কিন্তু এটা তো 16 আনা রাস্তা, তাহলে 16 আনা আপত্তি জানিয়েছে যে তারা এটা হয়তো ঢালাই করতে দেবে না, কিন্তু তারা আমার নাম দিয়ে ওই কাজটা এখানে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু আমাকে কোনো কিছু জানায়নি। যিনি কন্ট্রাক্ট নিয়েছিলেন তার বিরুদ্ধে যেমন এখানে অভিযোগ উঠছে, ঠিক পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কেন এই রাস্তাটা করা হলো না, কেন রাস্তাটাকে ঠিক এভাবে হাফ রাজ করিয়ে ছেড়ে দেওয়া হলো। 16 আনা সবাই থাকায় মানে বলেছে স্বরূপ গোস্বামীর নামটা দেওয়ার পরে আটচালাটাই ঢালাই হবে, মানে খাতায় কলমে এক আর বাস্তবে এক করিয়ে। গ্রামবাসী সবাই গ্রামবাসী মিলিত হয়ে করেছি। গর্বে তার আগরবাঁধে তাহলে অভিযোগ এক নয়, অজস্র। পাড়ায় সমাধান প্রকল্পে টাকা বরাদ্দ হলো, যিনি আবেদন করেছিলেন তার নাম করে প্রকল্প বাস্তবায়নের বোর্ডও ঝুলিয়ে দেওয়া হলো, কিন্তু রাস্তা হলো না, বরং ওই টাকায় আটচালা চৌহদ্দি ঢালাই হয়ে গেল। কলমে মুখ্যমন্ত্রীর কথা থাকছে, পাড়ায় সেভাবে নিচু স্তরে সাধারণ মানুষের মধ্যে কোনো কিছুই আসছে না। সরকারি টাকা অপচয় এভাবে সারা বাংলা জুড়ে হচ্ছে। দাদা, এনকোয়ারি করে দেখা গেছে যে ওই রাস্তার সংযোগস্থলে আটচালাটিকে ঢালাই করা হয়েছে, পরবর্তীকালে রাস্তাটি ঢালাই করা হয়। এনকোয়ারি করে আমরা রিপোর্ট উপরের কর্তৃপক্ষকে জানিয়ে। পাড়ায় সমাধান প্রকল্পের শুরু থেকে এখনো পর্যন্ত নানা অনিয়মের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে TV9 বাংলা, কিন্তু তাতে হুঁশ ফিরছে কি? পশ্চিমবঙ্গের সব জায়গাতে একই অবস্থা। এটা পুরোপুরি আজকে রাস্তা খাওয়ার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে
আর 2026-এ তৃণমূলের বিসর্জন হবে। সামনে 2026-এর নির্বাচন, তার আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বুথ স্তরে পৌঁছে মানুষের সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বুথ পিছু বরাদ্দ 10 লক্ষ টাকা। কিন্তু অভিযোগ, অন্যান্য সরকারি প্রকল্পের মতোই দুর্নীতির ভূতের দাপটে বাংলার বিভিন্ন জায়গায় পাড়ার সমাধানের বদলে সমস্যা তৈরি হয়েছে বা রয়ে গেছে। রাস্তার জায়গায় হয়ে যাচ্ছে আটচালা। এর বিহিত কে করবে? আগরবান থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। তমলুকে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, পাড়ায় সমাধান, সেই সমাধান হলো বেপাড়ায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। একটা খালের ওপর ছোট্ট একটা কালভার্ট, কিন্তু তাকে কেন্দ্র করেই যে বড় বিতর্ক। অভিযোগ, কাজের জন্য টাকা বরাদ্দ হয়েছে এক গ্রাম পঞ্চায়েতে, আর কাজ হচ্ছে আর এক পঞ্চায়েতে। উদমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি বুথের কাকগেছিয়া মৌজার একটি বুথের আপাসের প্রোগ্রাম, যে দাগ নাম্বার দেওয়া আছে সেটা পুরোপুরি বেআইনিভাবে বেনিয়ম করে সেটা উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতের 292 নম্বর বুথে সম্পূর্ণ অন্য দাগ নাম্বারে করা হচ্ছে। সরকার সবার, কিন্তু কাজের বেলায় সেখানে তো পক্ষপাতিত্বের বিস্তর অভিযোগ। সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি নাসা খাল রয়েছে, সেই খালের উপর বীজ আছে, বীজ থাকা সত্ত্বেও জোর করে স্কিম করে কাজ করে। সিএম ম্যাডামকে এবং ডিএম স্যারকে, এসডিও স্যারকে, আইসি স্যারকে এবং বিডিও স্যারকে আমরা চিঠি করেছি। বৈষম্যর অভিযোগে এলাকার বিজেপি নেতৃত্ব ও স্থানীয়দের একাংশ কাজ বন্ধ করে দিয়েছেন। তাই কয়েকটা ইট গাঁথা ছাড়া আর কোনো কাজই হয়নি। তৃণমূলের প্রধান আবার অন্য যুক্তি দিচ্ছেন। পরপর 3 দিন ধরে বাধা দেওয়ার পরেও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কার্যকর করছিল, কিন্তু তারপর যখন সমস্ত গ্রামবাসী এসে বাধা দেয় এবং তারপরে কাজ বন্ধ করেন। বিডিও সাহেব ডেকেছিলেন, সেখানে প্রধান সাহেব গ্রামবাসীকে না নিয়ে গিয়ে একা গেছেন। সেখানে গিয়ে বলছেন যে গ্রামবাসী যদি না মানে আমি মানতে পারি, এই বলে উনি সভা ত্যাগ করে চলে আসেন। কিন্তু ওখানে কন্ডিশনই ছিল গ্রামের মানুষদেরকে নিয়ে যাওয়া। তো দেখুন, এইভাবে বিরোধিতা করে কেউ উন্নয়নকে বন্ধ করে দিতে পারে। একটা ছোট্ট কালভার্টের কাজ, তা নিয়েও অভিযোগ পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রীর দরবারে। গোটা রাজ্যের বড় বড় কাজ ছেড়ে রাজ্য সরকারের বড় বড় নেতা মন্ত্রীদের এই কালভার্টে নজর দিতে হবে। স্থানীয় প্রশাসন কি এই ছোট্ট কাজ করার যোগ্যতাও হারিয়ে ফেলেছে? রাজ্যের একাধিক জেলা থেকে কিন্তু এই ছোট ছোট কাজের জন্য বড় বড় অভিযোগ সামনে আসছে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতি কি যে মজার! সকালে যিনি তৃণমূল, দুপুরে তিনি ঠিকাদার। হ্যাঁ, হুগলির পরশুরায় এরকম নামে বেনামে ঠিকাদারদের নামে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। যদি কন্ট্রাক্টারি করতে চাও তুমি কন্ট্রাক্টারি করো, কোনো আপত্তি নেই। আর যদি তৃণমূল করতে চাও, এই ঝান্ডাটা যে বুকে নেবে, কন্ট্রাক্টারির যে বোঝাটা আছে বাড়িতে সেটা ফেলে রাখতে হবে। ঠিকাদারি এবং তৃণমূল দুটো একসঙ্গে চলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কড়া বার্তার পরেও আরামবাগ মহকুমার পরশুরায় তো নিয়ম ভাঙার বিস্তর অভিযোগ। পরশুরায় বেনামে ঠিকাদারি তৃণমূলের একাংশের। এমনই অভিযোগে বিডিওর দ্বারস্থ পরশুরার ঠিকাদার ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ব্লক জুড়ে সরকারি কাজ করে যাচ্ছে ব্লকেরই কর্মী অথবা পঞ্চায়েত সমিতির সদস্যরা। কোনো স্টাফ এখানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে টেন্ডার অনুযায়ী, এবং আমরা এটা বারবার আবেদন করা সত্ত্বেও এটা কোনো কার্যকরী হয়নি। পরশুরা পঞ্চায়েত সমিতি থেকে রীতিমতো রেজলিউশন করে সিদ্ধান্ত নেওয়া হয়, এলাকায় ব্লকের কর্মী বা পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষরা নামে বেনামে ঠিকাদারির সঙ্গে যুক্ত থাকবেন না। কিন্তু তার তোয়াক্কা না করেই ঠিকাদারিতে নেমে পড়েছে পঞ্চায়েত সমিতির আধিকারিক থেকে ব্লকের কর্মীরা। এমনই অভিযোগ ঠিকাদারদের সংগঠনের। আগে করছিল না, তো সেই জন্য জানানো হয়নি। যখন রেজুলেশন হয়েছিল তখন থেকে সবাইরই বন্ধ ছিল, এখন থেকেই চালু হয়েছে। এটা অভিযোগটা পেয়েছি আমরা, ওটা নিয়ে এখনো আমরা আলোচনা করছি। বিজেপির কটাক্ষ, ঠিকাদারির নামে তোলা ও কাটমানি সহজেই পকেটে যাওয়ার সুযোগ। তাই তৃণমূল নেতারা উন্নয়ন ছেড়ে ঠিকাদারিতে মন দিয়েছেন। রেজুলেশনকে বুড়া আঙুল দেখিয়ে তাদেরই আত্মীয় স্বজন ঘনিষ্ঠ পরিবারের সঙ্গে কন্ট্রাক্টারি নিয়ে কাজ করছে, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করছে। তার জন্য নিজেদের মধ্যে ভাগ্যটা মারপিট হচ্ছে। পরশুরা পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও কার্যত স্বীকার করে নিয়েছেন শাসক দলের জনপ্রতিনিধিরা তারা নামে বেনামে কাজ করছে। মা কনস্ট্রাকশন তা যে আছে তার স্টাফ মানে ছেলে এখানে কাজ টাজ করে, বিডিও অফিসের স্টাফ, এবং সে আপনার এই অনলাইন টেন্ডার প্রক্রিয়াটা দেখাশোনা করে। ক্যামেরার সামনে না এলেও স্থানীয়দের অভিযোগ, আমাদের পাড়ায় বুথ পিছু 10 লক্ষ টাকা করে মঞ্জুর হয়েছে।
এক একটি ব্লকে 300 থেকে 350 বুথ আছে। সেই কাজই এখন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে শাসক নেতারা ঠিকাদারদের মাধ্যমে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে মারিত গন্ডার, লুটিত ভান্ডার, কিন্তু হাঁকিত লক্ষ্মীর ভান্ডার। বঙ্গ লক্ষ্মীদের একটা টোপ দিলেন আসাদুদ্দিন ওয়াইসি দলের নেতা, মানে মিম একটা টোপ দিচ্ছে। কি টোপ না, ক্ষমতায় এলে পরে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে মাসে ঢুকবে 15,000 টাকা করে। বাংলায় যদি আমাদের সরকার আসে তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার 1,000 নয় 15,000 করে থাকবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1,000 থেকে 1200 টাকা দিচ্ছে তৃণমূল সরকার। বিজেপির প্রতিশ্রুতি, তারা বাংলায় ক্ষমতায় এলে মাসে 3,000 টাকা করে পাবেন মহিলারা। প্রতিশ্রুতিতেই সবাইকে ছাপিয়ে গিয়েছে আসাদুদ্দিন ওয়াইসির দল মিম। তাদের আশ্বাস, ক্ষমতা পেলে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে পৌঁছে যাবে 15,000 টাকা। না, শুনতে ভুল করেননি, জোর গলায় এই দাবিই করছেন মালদায় মিমের মুখ। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, যেটা আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব সব সময় কথা বলেন, যদি বাংলায় যদি আমাদের সরকার আসে তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার 1,000 নয় 15,000 করে থাকবে। সম্প্রতি বিহার বিধানসভার ভোটে বাংলা লাগোয়া সীমাঞ্চলে জমি ধরে রেখেছে আসাদুদ্দিন ওয়াইসির দল মিম। সংখ্যালঘু ভোটের গন্ধে বিহারের লক্ষণরেখা পেরিয়ে গৌরবঙ্গে পুরো দমে মিম লক্ষণ। বিগত ভোটগুলোতে দেখা গেছে নির্বাচনী ইস্তাহারে বিশ্বাসী নয় মিম। ভোটমুখী বাংলায় তবে কি ওয়েসির দল পথ বদলাচ্ছে? মালদায় মিমের জেলা সভাপতির লক্ষ্মীর ভাণ্ডারে প্রতিশ্রুতির যে অঙ্ক, তা তো মাথা ঘুরিয়ে দিচ্ছে। পোশাক আশাক আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, তার উপর শরীর অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করার জন্য টাকা দরকার, এবার সংসার চালানোর জন্য টাকা দরকার। সেই 1000 টাকা আমাদের কি হবে, চলবে আমাদের? এই জন্যই আমরা মিম দলে যোগদান করেছি। মালদায় মিমের পতাকা ধরছেন অনেকেই। তাদের দাবি বেশিরভাগই তৃণমূল সমর্থক। শিবির বদলের এই পর্বে নজর কাটছেন মুসলিম মহিলারা। আমরা আজকে মিম দলে যোগদান করলাম, কারণ মিম দল ভালো কাজ করবে, তার জন্য আমরা যোগদান করেছি। 2021-এর মহাযুদ্ধের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সেই প্রতিশ্রুতি তৃণমূলকে তৃতীয়বার ক্ষমতায় আনার ক্ষেত্রে অন্যতম অনুঘটকের কাজ করেছিল। পরবর্তী সময়ে পঞ্চায়েত ও লোকসভা ভোটে তৃণমূলের দাপটের পিছনেও জনমুখী এই প্রকল্পের ভূমিকা উল্লেখ করা হয়। বাংলায় এখন 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পান। 26-এর মহাযুদ্ধের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়া নিয়ে যখন নানা জল্পনা, তখন মিমের অবাক করে দেওয়া প্রতিশ্রুতি মালদায়। তো কিছু হচ্ছে না লক্ষ্মী ভান্ডারে, 1000 টাকা করে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, তাতে তো কিছু হচ্ছে না। আমাদের এমআইএম এ যোগ দিয়েছি, তাই এবার এমআইএমটা 100% মালদায় করবে, জিতবে। এবার বলার জন্য তো কোনো ট্যাক্স লাগে না। একটা অস্তিত্বহীন দল, তার কোনো ইস্তাহার নেই, তার কোনো এজেন্ডা নেই, সে রাস্তায় কোথায় কি বললো, কে বললো। মহিলা কেন্দ্রিক প্রকল্পের নিরিখে দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাতা দেয় বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। মাসিক অনুদান 2026 থেকে 3,000 থেকে বেড়ে 5,000 টাকা হতে চলেছে। তবে সবাইকে ছাপিয়ে মিমের 15,000 টাকার প্রতিশ্রুতি নিয়ে তোলপাড় গৌরবঙ্গে। মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা আজকে দিদির রাজত্বে তারা হতাশায়, তারা তার কাছ থেকে মুখ ফিরাচ্ছে। 15,000 টাকা মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারবে কোনো সরকার? দিতে পারবে না। তাহলে অবাস্তব কথা বলে তো লাভ নেই। তাহলে মানুষকে বিভ্রান্ত না করে আমরা জানি আপনাদের কি শক্তি আছে। 2024-এর লোকসভা ভোটে মালদা উত্তরে 82.15% মহিলা ভোট দিয়েছিলেন। পুরুষদের ভোটদানের হার ছিল 71.33%। মালদা দক্ষিণে 7,25,052 জন মহিলা ভোট দেন। সেখানে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 6,41,667। অর্থাৎ দুই কেন্দ্রেই পুরুষের তুলনায় মহিলারা বেশি ভোট দিয়েছেন। সে কথা মাথায় রেখে কি বাংলার দ্বিতীয় সর্বাধিক সংখ্যালঘু প্রভাবিত জেলায় দেদার প্রতিশ্রুতি দিচ্ছে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন? আকাশ কুসুম প্রতিশ্রুতি দিয়েই কি মহিলাদের মন তারা পাবেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জনসংখ্যা বেড়েছে 10 বছরে, আর সেই যুক্তি দেখিয়ে হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 66 করার প্রস্তাব রাজ্য সরকারের। মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব পাশও হয়ে গেছে। আর এদিকে এই এসআইআর শুনানির পর্বে আমরা দেখলাম যে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে প্রায় 1,40,000। আর এই যে নাম বাদ পড়েছে এবং গোটা বিষয়টা নিয়ে ঠিক এখানেই রাজনীতি দেখছে, রাজনীতির জটিল অঙ্ক খুঁজতে ব্যস্ত বিরোধীরা। হাওড়া থেকে আলাদা হচ্ছে বালি পুরসভা, কিন্তু হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা কমাতে চাইছে না রাজ্য সরকার। মানে হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা আগের মতো 50 নয়, 66 থাকবে। বালির 16টি ওয়ার্ড বাদ দেওয়ার পরও
গত 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির যুক্তিতে প্রস্তাব পাশ হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। রাজ্য সরকার যেটা করেছে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই করেছে। অর্বাচীন কথাবার্তা যে জিনিসটা বিচারাধীন সেটা নিয়ে আমি কি করে সিদ্ধান্ত নিয়ে নেবে? ডিলিমিটেশন ইস্যুটার উপরই একটা বিচার চলছে এখানে, এরকম ভাবে সিদ্ধান্ত কি করে ক্যাবিনেট নেবে? যথারীতি এই ইস্যুতে দানা বেঁধেছে নতুন বিতর্ক। এসআইআর এ খসড়া তালিকায় দেখা যাচ্ছে হাওড়া পুর নিগমের অন্তর্গত 4টি বিধানসভায় মোট 1,90,000 ভোটারের নাম বাদ পড়েছে। নো ম্যাপিং তালিকায় আছে 90,769 জনের নাম। বিজেপি সহ বিভিন্ন বিরোধী দলের যুক্তি, আনম্যাপ থেকে যাওয়াদের যদি নতুন ভোটার হিসেবেও ধরা হয় সেক্ষেত্রেও বাদ থাকছে লক্ষাধিক নাম। তাহলে রাজ্য সরকার জনসংখ্যা বৃদ্ধির যুক্তি দিচ্ছে কিভাবে? এর মধ্যে তো জনগণনা হয়নি। 2 লাখ লোকের নাম যে এলাকায় বাদ যাবে সেখানে আপনি কি করে বলছেন যে ওখানে জনবিন্যাস বেড়েছে? 7 বছর ধরে যাদেরকে বোকা বানিয়ে তাদেরকে দিয়ে খাটিয়েছে, তাদের টাকা খরচ করিয়েছে, প্রার্থী করবে, এবার যখন ডিলিমিটেশন হবে না তাহলে তারা প্রার্থী হতে পারবে না। এই নতুন কৌশল নিজের লোককে বেঁধে রাখার জন্য আর মানুষকে বিভ্রান্ত করার জন্য। ভোট ব্যাংক ধরে রাখা এবং ওদের দলের নেতাদের কিছু জায়গা করে দেওয়ার জন্যে এই কাজ তারা করছে। কারণ ওয়ার্ডের সংখ্যাও বাড়তে পারে না, কারণ নতুন করে কোনো এলাকা যুক্ত হয়নি, বরং ভোটার কমছে। জেলা শাসকের অফিসে এটা সকলের উপস্থিতিতেই ডিলিমিটেশন করা হয়েছিল, সেখানে তখন বিরোধীরাও ছিলেন। এই প্রশ্ন তারা এখন করছেন কেন? ওনারা অতজন প্রার্থী পাবেন কিনা আমার সন্দেহ আছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে ওনাদের প্রবলেমটা ওইখানে হচ্ছে যে ওরা অতজন প্রার্থী দিতে পারবে না, ওই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। বিরোধী মহলের সংশয়, শুধু কি তৃণমূলের কোন্দল ধামাচাপা দেওয়ার জন্য, নাকি ওয়ার্ড সংখ্যা 66টি রেখে দেওয়ার আড়ালে আনম্যাপ থেকে যাওয়া ভোটারদের ঢোকাতে চাইছে শাসক দল? এই জনসংখ্যা হচ্ছে ভুতুরে জনসংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট ব্যাংক, যারা পিসির পকেটে থাকে, ভোটের সময় বেরিয়ে আসে, আবার ভোটের পার হয়ে গেলে ঢুকে যায় পকেটে। আপনি দেখতে পাবেন না, এরা অদৃশ্য। এইভাবেই সংখ্যা বাড়ছে। এই জনসংখ্যা বৃদ্ধি, এই যুক্তিটা রাজ্য কিসের ভিত্তিতে দেখাচ্ছে? জনগণনা নাকি এসআইআর? করে বাংলার মানুষকে বলতে হবে প্রত্যেক দিন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে বাংলায়। 2015-তে হাওড়া পুর নিগমের সঙ্গে জুড়ে দেওয়া হয় বালি পুরসভাকে। ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় 66, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে ফের হাওড়া থেকে বালিকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বিধানসভায় বিল পাশ করে রাজ্য সরকার, কিন্তু রাজ্যপালের অনুমোদন পেতে পেতেই কেটে গেছে আরো কয়েক বছর। এই পরিস্থিতিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের মাধ্যমে পুর নিগমের 66টি ওয়ার্ডই রেখে দেওয়ার প্রস্তাব নিয়েছে রাজ্য, যা পাশ করাতে হবে বিধানসভায়। তার আগে দানা বেঁধেছে বিতর্ক। শেষবার হাওড়া পুর নিগমে ভোট হয়েছিল 2013 সালে। তারপর ভোটের খবর নেই। হাওড়া পুর এলাকার মানুষ নাগরিক পরিষেবা থেকে কার্যত বঞ্চিত বলে অভিযোগ। কিন্তু সমস্যার সমাধান তো দূর, এখনো পর্যন্ত বিতর্কই সাফ করতে পারছে না প্রশাসন। সিজার মন্ডল, দীক্ষা ভুইয়া ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বঙ্গ রাজনীতিতে যে পুরসভা নিয়ে সবথেকে বেশি রঙ্গ, সেই পুরসভার নাম হচ্ছে এগরা। সেখানকার ভূমিপুত্র মানে চেয়ারম্যান স্বপন নায়েককে নিরুদ্দেশ নাকি? কারণ কয়েক ঘন্টার ব্যবধানে এই বিদ্রোহী তৃণমূল নেতার উদ্দেশ্যে এতগুলো ফ্লেক্স পড়েছে যে রাজনীতির জলঘোলা হতে বাধ্য। সকালে স্বপন নায়কের সমর্থনে পড়ল ভূমিপুত্র পোস্টার। সূর্য ডুবতে পুরপ্রধানের বিরোধিতায় নিরুদ্দেশ বিদ্রুপ করে ফ্লেক্স। বিরোধী দলনেতার জেলায় বেশ কিছুদিন ধরেই তৃণমূলের মাথা ব্যথার নাম এই এগরা। চেয়ারম্যান পদ থেকে না সরে ক্রমশ দলকে বাগড়া দিয়ে চলেছেন স্বপন নায়ক। সেই স্বপনকেই কাঠগড়ায় তুলে পাল্টা পোস্টার পড়ল এগরার নানা জায়গায়। নীল সাদা হরফে ফ্লেক্সের জবাবে কালো সাদা কালিতে ফ্লেক্স। তাহলে কি চেয়ারম্যান নিখোঁজ? স্বপন নায়ককে বারবার ফোন করা হলে তার ফোন সুইচ অফ, যা ঘিরে আরো তীব্র হয়েছে জল্পনা। এই অপসংস্কৃতি এগরাই ছিল না, বর্তমানে এই অপসংস্কৃতি কেউ বা কারা নিয়ে আসছে, এটা এগরার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এগরা পুরসভার চেয়ারম্যান পদ থেকে স্বপন নায়ককে সরিয়ে দিতে শাসক দল মরিয়া, কিন্তু স্বপন নায়ক আছেন কোথায়? কেউ বলছেন তিনি রাজ্যের বাইরে রয়েছেন চিকিৎসা করাতে, আবার কারো মতে থানায় দুর্নীতি নিয়ে অভিযোগ হওয়ায় গা ঢাকা দিয়েছেন। ফ্লেক্স, পাল্টা ফ্লেক্স নিয়ে তৃণমূলের দুই ফুলের তরজাও সপ্তমে। ভদ্রলোকের বাস
এইগুলাতে কিছু ছোট লোক শাসক বলে নেতা কর্মীরা তারাও এইগুলাটাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে। একজন অসৎ চরিত্রের ব্যক্তিত্ব স্বপন নায়ক, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যাকে তৃণমূল কংগ্রেস পদত্যাগ করতে বলছিল, তাকেই বিজেপি শেল্টার দিচ্ছে। আদালতের নির্দেশ, অনাস্থা নিয়ে চূড়ান্ত নাটক। তারপরও পূর্ব মেদিনীপুরের এই শহরে আস্থা ভোট ঝুলে, আর তার মধ্যে তৃণমূল বিরোধী ঘুঁটি সাজাতে ব্যস্ত। তারই কি অঙ্গ ফ্লেক্স যুদ্ধ? জুনমালিয়া লোকসভা কেন্দ্রে পাড়ায় পাড়ায় তা নিয়ে আলোচনা পুরোদস্তুর। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতের রিপোর্ট, TV9 বাংলা। একবার নজর রাখা যাক ঝালদার দিকে। এই ঝালদাতে তৃণমূলের দাদাকে বলুন তো, আর এই নিয়েই তো এখন একটা চলছে বিস্তর জল ঘোলা যে এখানে তৃণমূলের দাদাটা আসলে কে। দেখুন, কোনো চলবে কি নাই, তো চলবে কি, ওর যেটা করার সেটা করবে। গোষ্ঠীদ্বন্দ্ব শুরু করেছে সুরেশ অগ্রওয়াল মহাশয়। একদিকে পুরসভার চেয়ারম্যান ও তার অনুগামীরা, উল্টো দিকে অন্য দল থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলররা। পুরুলিয়ার ঝালদায় তৃণমূলের কোন দল থামছে না, যার রেশ পড়ল পুরো বৈঠকে। বোর্ড মিটিং বয়কট করে বেরিয়ে গেলেন তৃণমূলের 4 জন কাউন্সিলর। পুরপ্রধানকে সরিয়ে মহকুমা শাসককে দায়িত্ব দেওয়ার দাবি বিক্ষুব্ধদের। গত সপ্তাহে ঝালদা পুরসভাকে শোকজ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। জবাব দেওয়ার জন্য ঝালদা পুরসভায় বোর্ড মিটিং ডেকেছিলেন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল, কিন্তু বোর্ড মিটিংয়ে মিনিটস বুকে সই করতে বলায় মিটিং ছেড়ে বেরিয়ে গেলেন দলেরই 4 জন কাউন্সিলর। রেজুলেশনের কপিতে আমরা সই করিনি, তার কারণ আমরা যদি আগে সই করি তারপর উনি যা ইচ্ছা তাই লিখাবেন, আর সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। 2022 এপ্রিল মাস থেকে 2024 এপ্রিল, এই 2 বছরে ঝালদা পৌরসভার চেয়ারম্যান বদল হয়েছে 7 বার। 5 জন এই 2 বছরে চেয়ারম্যানের চেয়ারে বসেছেন। বিরোধীরা নয়, নিজের দলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে তাকে পদ থেকে সরিয়েছে তৃণমূলেরই কাউন্সিলর। নব্য তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বিবাদ থামছে না পুরপ্রধানের, পাল্টা জবাব দিয়েছেন চেয়ারম্যান। পাবলিক আমাদেরকে মানে ভালো চোখে দেখছে না, যে আমাদের যে পার্টি দল আর যে টিএমসি পার্টি করি, আমরা টিএমসি পার্টি করে আরো খারাপ চোখে দেখছি এই একটা ব্যক্তির জন্য। মিটিং এর যে প্রসিডিং এর যে ব্যাপারটা, সেটা ইও সাহেবকে বলতে বলা হলো, তারা অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করেনি এবং তারা বেরিয়ে চলে গেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঝালদার একমাত্র বিরোধী কংগ্রেস কাউন্সিলর কিন্তু তৃণমূলের চেয়ারম্যানের পাশে দাঁড়িয়েছেন। ঘটনা হচ্ছে 5টা যে পয়েন্ট, সেই 5টা পয়েন্টে আমরা একটা রেজুলেশন অলরেডি লিপিবদ্ধ হয়েছে এবং 7 জন কাউন্সিলর একমত। দলবদলের পর এখন ঝালদা পুরসভায় 12টি ওয়ার্ডে 10টি তৃণমূলের দখলে, 1 জন কাউন্সিলর প্রয়াত, 1টি আসন কংগ্রেসের দখলে। পৌরপ্রধান নিজের 5 জন অনুগামী কাউন্সিলর ও বিরোধী দলনেতাকে নিয়ে বোর্ড মিটিং করেছেন। তার জেরে ঝালদায় তৃণমূল নেতারা নিজেরাই নিজেদের ঝাল মেটাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কেউ কলেজে পড়েন, সঙ্গে ছোটখাটো কাজ করেন, কেউ আবার কোনো বেসরকারি সংস্থায় কাজ করেন, আর সেই সমস্ত সামলেই নিজেদেরকে প্রস্তুত করে তারা করলেন র্যাম্প ওয়াক, ক্যাট ওয়াক। আর তারটা করতে গিয়ে তারা কিন্তু কোথাও ঘাবড়ালেন না, কোথাও তাদের একটুও কনফিডেন্স কম সেটা মনে হলো না। কেন? কারণ নিজেদের ঐতিহ্যের পাঞ্চি শাড়ি, আদিবাসীদের ঐতিহ্যের পাঞ্চি শাড়ির জন্য এইটুকু তো করতেই হবে। আর তাই এক অন্য রকমের ফ্যাশন শো দেখলো বাঁকুড়ার বিষ্ণুপুর। বিষ্ণুপুর মেলায় আলো ঝলমলে মঞ্চ, রেড কার্পেটে ক্যাটওয়াকে উঠে এলো আদিবাসীদের ঐতিহ্যবাহী পাঞ্চি শাড়ি। র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রীও। বালুচরী ও স্বর্ণচরী শাড়িকে বিশ্বের বাজারে তুলে ধরতে গত কয়েক বছর ধরেই বিষ্ণুপুর মেলায় আয়োজিত হয়ে আসছে ফ্যাশন শো। এবার অভিজাত বালুচরী ও স্বর্ণচরীর সেই তালিকায় ঢুকে পড়ল আদিবাসী পাঞ্চি শাড়ির নাম। পাঞ্চি শাড়িতে ক্যাটওয়াক করলেন একের পর এক মডেল। কোনোদিন ভাবিনি যে আমরা এভাবে র্যাম্প ওয়াক করব, মানে ফ্যাশন শো করব আমাদের আদিবাসী কালচার নিয়ে, আমাদের পাঞ্চি শাড়ির ঐতিহ্য নিয়ে। খুবই ভালো লাগছে যে আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। আদিবাসীদের ঐতিহ্যবাহী শাড়িগুলির অন্যতম পাঞ্চি শাড়ি। সুতি বা তসরের তৈরি শাড়ি মূলত উৎসব ও সামাজিক অনুষ্ঠানে পরেন আদিবাসী মহিলারা। এই শাড়ির বিশেষত্ব ও পরার বিশেষ কৌশল বেশ নজরকাড়া। আমরা জানি বিষ্ণুপুরে বালুচরী স্বর্ণচুরি শাড়িগুলো যেমন ফেমাস, ঠিক সেইভাবেই উন্নত স্তরে আরও উঁচু জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই পাঞ্চি শাড়িকে রিপ্রেজেন্ট করা হয়েছে। 65 জন মডেলকে দেখা যায় বিষ্ণুপুরের মঞ্চে, যাদের মধ্যে 52 জন বাঁকুড়ার। মডেল বাছাইয়ের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হয়েছিল আদিবাসী তরুণ তরুণীদের। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।
এজ ইজ জাস্ট আ নাম্বার, এই কথাটা বোধহয় তাঁর ক্ষেত্রেই সব থেকে বেশি প্রযোজ্য। কেন এই কথা বলছি? তার কারণ ৬৭ বছর বয়সে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে এবার সাবমেরিনে চাপলেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। শুধু চাপলেনই না, বার্তা দিলেন। কচ্ছের রম থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত দেশের জলসীমায় অতন্দ্র প্রহরারত ভারতীয় নৌসেনা। ঐতিহাসিক, নজিরবিহীন, অতুলনীয়। সুখোইয়ের পর এবার সাবমেরিনে সওয়ার দেশের সশস্ত্র বাহিনীর প্রধান। প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে এই ঐতিহাসিক সফর প্রেসিডেন্ট মুর্মুর। কালভেরি ক্লাসের সাবমেরিন আইএনএস বাগশিরে চেপে বার্তা দিলেন ভারতীয় জলসীমাকে সুরক্ষিত রাখতে সদা প্রস্তুত নৌসেনা। চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী তাঁকে দেখালেন কিভাবে অতল সমুদ্রে নিঃশব্দ যোদ্ধার মতন কাজ করে এই দেশি ডুবোজাহাজ। এদিন মুর্মু কথা বলেন সাবমেরিনে মোতায়েন নৌসেনা কর্মী অফিসারদের সঙ্গেও। নৌসেনা তরফে তাঁকে দেখানো হয় কিভাবে সোনার প্রযুক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সাহায্য করে, যে কোনো হামলার জন্য কিভাবে টর্পেডো প্রস্তুত থাকে। আইএনএস বাগশির প্রজেক্ট 75 এর অধীনে তৈরি ষষ্ঠ অ্যাটাক সাবমেরিন। জলের নিচে এর মতো নিঃশব্দে শিকার করার ক্ষমতা খুব কম সাবমেরিনেরই রয়েছে। অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারে বাগশিরের জুড়ি মেলা ভার। সমুদ্রের গভীরে শিকারী মাছের নামে এই সাবমেরিনের নামকরণ যথার্থই। কর্ণাটকের কারওয়ার বন্দর থেকে সাবমেরিনে সওয়ার হন মুর্মু। এর আগে দেশের একমাত্র রাষ্ট্রপতি হিসাবে এপিজে আব্দুল কালামই সাবমেরিনে চেপেছিলেন 2006-এ। সেবার আইএনএস সিন্ধুরক্ষকে চড়ে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা দেখান ভারতের মিসাইল ম্যান। তবে যে সময় রাষ্ট্রপতি মুর্মু এই সাবমেরিন সফর করলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত প্রতিরক্ষা মহলের। একদিকে পাকিস্তান ও বাংলাদেশ জুড়ে নৈরাজ্য ও ভারত বিরোধী মনোভাব, অন্যদিকে চীনের লাগাতার চোখ রাঙানির মধ্যে রাষ্ট্রপতির এই সাবমেরিন সফর নিঃসন্দেহে দেশের শত্রুদের কড়া বার্তা দেবে। পাশাপাশি দেশের নৌবাহিনীর মনোবলও কয়েক গুণ বাড়িয়ে দেবে। বিশেষত সদ্যই যখন পরমাণু চালিত আইএনএস অরিঘাত থেকে 3500 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম K4 গোত্রীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে ভারত। আর তার পরপরই রাষ্ট্রপতির সাবমেরিনে সওয়ার হওয়া নিঃসন্দেহে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক 2 বছর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেশবাসী সুখোই 30 MKI এর ককপিটে বসতে দেখেছিল। সেবার দেশের আকাশে বায়ুসেনার ক্ষমতা দেখানোই ছিল সশস্ত্র বাহিনীর প্রধানের লক্ষ্য। তারপর ভারতের সবথেকে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার ও দেশীয় প্রযুক্তিতে নির্মিত আইএনএস বিক্রান্তেও দেখা গেছে রাষ্ট্রপতি মুর্মুকে। আর এবার সাবমেরিনে চেপে দেশের সবথেকে প্রেস্টিজিয়াস প্রজেক্ট সিবার্ডের সাফল্য তুলে ধরলেন রাষ্ট্রপতি মুর্মু। এই প্রকল্পের অধীনে কর্ণাটকের কারওয়ার নৌসেনা ঘাঁটিকে এশিয়ার বৃহত্তম ও আধুনিকতম নৌসেনা ঘাঁটি হিসাবে গড়ে তুলছে সেনা। 11,000 একরের এই অত্যাধুনিক ঘাঁটি দেশের সাবমেরিন, যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ারের নতুন ঠিকানা হতে চলেছে। সমুদ্রপথে দেশকে সুরক্ষিত রাখতে, ভারতীয় মহাসাগরীয় এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতে আইএনএস বিক্রম, আইএনএস বিক্রমাদিত্যকে সাহায্য পাঠাতেই প্রজেক্ট সিবার্ড। ভারতীয় সেনায় মহিলাদের অংশগ্রহণের দরজা মোদি জমানায় খুলে গেছে, তার বার্তাও দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে সাবমেরিনে সওয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দীপেন্দু পালের রিপোর্ট, TV9 বাংলা।